এদিকে জুমার পরেই সুখবর পেলেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে তারেক রহমানের গ্রিন সিগন্যাল। অবশেষে আওয়ামী লীগের স্বপ্ন পূরণ। আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে তারেক রহমান। তিনি বোঝেন যে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা সম্ভব না, কিংবা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ শাসন করা, বাংলাদেশ চালানো সম্ভব না। তিনি এটি বোঝেন, যার কারণে তিনি বাস্তববাদীদের পক্ষে। তাহলে কি রিকনসিলিয়েশন বা সমঝোতার কোনো ঘটনা ব্যাকডোরে অলরেডি হয়ে গেছে? শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণা দিচ্ছেন। সাহসটা কোথায় থেকে পাচ্ছেন? সাহসটা কি ভারত, সাহসটা কি আমেরিকা, রাশিয়া, চীন, নাকি মূল সাহসটা বাংলাদেশেরই কোনো একটা পক্ষের সঙ্গে রাজনৈতিক সমঝোতা? শিক্ষামন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি উঠতে পারে। নাহিদ, সার্জিস, হাসনাত, নাসির পাটোয়ারি তারা তো বলেই চলছে এই সরকারকে তারা নামিয়ে ছাড়বে। খোঁজ নেওয়া দরকার না যে এই ফার্মের মুরগিদের মাঠে নামালো কারা? ফার্মের মুরগিরা না আবার তারেক রহমানের সরকারকেই ফেলে দেয়। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তাদের জন্য একটা সুখবর রয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন যে আওয়ামী লীগকে ফেরাতে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, এই বিষয়টিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাগতম জানিয়েছে। অর্থাৎ তিনিও চান যে আওয়ামী লীগ ফিরে আসুক, রাজনীতি করুক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হোক। প্রিয় দর্শক, তার এই চাওয়াকে আপনারা কিভাবে দেখছেন? অর্থাৎ আপনারাও কি মনে করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়টিকে ভালোভাবে নিয়ে আওয়ামী লীগকে ফিরতে দেবে কিনা, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, বিশ্লেষকরা দাবি করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশে ফিরতে চাইছেন, তিনি ঠিক কোন বলে এই ঘোষণাটি দিয়েছেন? তিনি কি ভারত, চীন, রাশিয়া নাকি বাংলাদেশের কোনো রাজনৈতিক পক্ষের সাথে তার সমঝোতা হয়েছে? এ বিষয়টি নিয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারবেন দর্শক। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এই মুহূর্তে আপনি অবাক হবেন, আপনার কাছে বিস্ময় জাগাবে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে তারেক রহমান। সেটি কোন প্রক্রিয়ায়, কেন, সেই আলাপটি এই মুহূর্তে করতে বসেছি আপনাদের সামনে। আমি যদি ফিরে যাই, তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবু আমাকে ফিরতেই হবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় টুইস্ট কি তবে আগামী ডিসেম্বরেই ঘটতে যাচ্ছে? নির্বাসিত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত এবং অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ কেন আগামী 6 মাসের মধ্যে ঢাকায় ফেরার ঘোষণা দিলেন? একজন প্রবীণ রাজনীতিবিদের এই মরণপণ সিদ্ধান্তর পেছনে আসল রহস্যটা কি? এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছে বিএনপি, আর এই পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের স্থিতিশীলতাকে কোন দিকে নিয়ে যাবে, আজকে আমরা সেটি ডিকোড করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ রাজনীতিতে যা দেখা যায় পর্দার আড়ালে ঘটে তার চেয়েও দ্বিগুণ। প্রথমেই প্রশ্ন আসে, শেখ হাসিনা কেন এই মুহূর্তে ফেরার জন্য 6 মাসের আলটিমেটাম দিলেন? সমালোচকরা বলতে পারেন এটি হয়তো একজন ক্ষমতাচ্যুত এক নায়কের মরিয়া চেষ্টা, কিন্তু এর পেছনে রয়েছে গভীর আবেগ এবং সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল। শেখ হাসিনা স্পষ্ট করেছেন, যদি মৃত্যু আসতেই হয় তবে তা যেন আমার নিজের মাটিতে আসে, যেখানে আমার বাবা মা শুয়ে আছেন। এটিকে কেবল রাজনৈতিক জেদ হিসেবে দেখলে ভুল হবে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আওয়ামী লীগকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, এই কঠিন সময়ে কারাবন্দী ও আত্মগোপনে থাকা দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের মনোবল চাঙ্গা করার জন্য তার এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু কেন 6 মাস পর? কেন এখনই নয় বা আরো পরে নয়? কারণ দীর্ঘ নির্বাসনে থাকলে দলের ভেতরে যে ফাটল ধরে তা তিনি ভালো করেই জানেন। আর ঠিক এই জায়গাতেই উঠে এসেছে আওয়ামী লীগের ভেতরের অভ্যন্তরীণ সমীকরণ। এই আর্টিকেলের লেখক বিশ্লেষণে দেখেছেন যে আওয়ামী লীগ বর্তমানে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে আছেন কট্টর অনুগত গোষ্ঠী, যারা যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল, যেমন কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কিংবা আইনমন্ত্রী আনিসুল হক। অন্যদিকে রয়েছেন একদল সংস্কারপন্থী নেতা, যারা ব্যক্তির চেয়ে দলের আদর্শকে বেশি প্রাধান্য দিচ্ছেন, যেমন সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বর্তমান বিএনপি সরকার এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনও কিন্তু এই সংস্কারপন্থীদের মাধ্যমে একটি সংশোধিত আওয়ামী লীগকে মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল।
সাবির হোসেন চৌধুরীকে সেই নেতৃত্বে দেখার আলোচনা উঠেছিল, যদিও অনুগতদের প্রতিশোধের ভয়ে তিনি পিছিয়ে যান। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক যুক্তি রয়েছে। সমালোচকরা বিগত দিনগুলোতে আওয়ামী লীগের একক কর্তৃত্বের সমালোচনা করলেও দলের এই অভ্যন্তরীণ কাঠামো প্রমাণ করে যে আওয়ামী লীগ কোনো এক ব্যক্তির পকেট সংগঠন নয়। এর ভেতরে এখনো এমন নেতৃত্ব রয়েছে যারা সুস্থ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতে সক্ষম। আর শেখ হাসিনা ভালো করে জানেন, তিনি বেশি দিন বাইরে থাকলে এই সংস্কারপন্থীরা বিএনপির সাথে সমঝোতা করে দল পুনর্গঠন করতে পারে, যা তার একক নেতৃত্বকে চ্যালেঞ্জ করবে। তাই দলের অস্তিত্ব রক্ষার্থেই তার এই ফেরার তাগিদ। এবার আসা যাক বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপির কৌশলে। শেখ হাসিনার ফেরার ঘোষণায় বিএনপির ভেতরে দুটি ভিন্ন মতাদর্শ রয়েছে। প্রথমটি হলো বাস্তববাদী বা প্রাগম্যাটিক দৃষ্টিভঙ্গি। বিএনপির সিনিয়র নেতা ও সরকারের প্রভাবশালী মন্ত্রী যেমন সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো নেতারা মনে করেন আওয়ামী লীগের ভেতরের সংস্কারপন্থীদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া উচিত। কেন? কারণ এতে জামাতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির রাজনৈতিক প্রভাবকে নিয়ন্ত্রণে রাখা যাবে। একটি দুর্বল এবং নিয়ন্ত্রিত আওয়ামী লীগকে মাঠে রেখে বিএনপি নিজের রাজনৈতিক ফায়দা তুলতে পারবে। দলটির শীর্ষ নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহানুভূতিও এই বাস্তববাদী চিন্তার দিকেই রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। অর্থাৎ আমরা শুরুতে যেটি বললাম বা থাম্বনেলে যেটি লিখেছি যে আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে নিজে তারেক রহমানও। আমি এই প্রসঙ্গে দুটো কথা বলতে চাই যে তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি রক্তে মাংসে গড়া একজন মানুষ। তিনি বাস্তববাদী হওয়াটাই স্বাভাবিক। দলীয় প্রধান, তিনি বোঝেন যে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা সম্ভব না, কিংবা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ শাসন করা, বাংলাদেশ চালানো সম্ভব না। তিনি এটি বোঝেন, যার কারণে তিনি বাস্তববাদীদের পক্ষে। দ্বিতীয়ত, বিএনপির মধ্যে একটি কট্টরপন্থী দৃষ্টিভঙ্গি আছে। বিএনপির তরুণ ও মধ্যম সারির নেতারা মনে করেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল রাখা উচিত, কারণ তারা ভয় পাচ্ছেন আওয়ামী লীগ মাঠে নামলে রাজপথ আবার উত্তপ্ত হবে এবং স্থানীয় পর্যায়ে ক্ষমতার যে ভাগাভাগিতে তীব্র প্রতিযোগিতা তৈরি হবে সেটি তারা মেনে নিতে পারবেন না আপাতত। এই মুহূর্তে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা এবং জনগণকে একটা শান্ত পরিবেশ দেওয়াই সরকারের মূল লক্ষ্য। তাই অতীতের তিক্ত স্মৃতি মাথায় রেখে বিএনপি, জামাত এবং এনসিপি আপাতত আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখার একটি অলিখিত ঐকমত্যে পৌঁছেছে। এটি কট্টরপন্থী দ্বারা নিয়ন্ত্রিত এবং মাঠের অবস্থা কিন্তু এখনো সেটাই। এখন পর্যন্ত বিএনপির এই যে আওয়ামী লীগের প্রতি যে ধরপাকড়, মার কাট অ্যাটিচিউড গুলো চলছে, এগুলো কিন্তু কট্টরপন্থীর সাথে, কট্টরপন্থীদের ভিত্তিতে, কট্টরপন্থীদের মতামতটাই এখন পর্যন্ত বিএনপিতে প্রাধান্য পাচ্ছে এবং এর সাথে আছে জামাত, এর সাথে আছে এনসিপি। এই পুরো রাজনৈতিক দাবার ছকে জামাত ইসলামী এবং এনসিপির ভূমিকা অত্যন্ত স্পর্শকাতর। আওয়ামী লীগের প্রতি তাদের ক্ষোভ ঐতিহাসিক এবং গভীর। বিশেষ করে 2024 সালে জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর চালানো দমন পীড়নের তারা একটা অভিযোগ, মিথ্যা প্রপাগান্ডামূলক একটা অভিযোগ তারা দিয়ে এবং ফ্যাসিস্ট বলে এখনো বলে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ আসতে পারবে না, কারণ আসতে পারলে তো তাদের বিপদ। এবং বিগত বছরগুলোতে জামাত তাদের উপরে যে বিচার, তাদের দলের নেতাদের বিচার করা হয়েছে, তাদের যে রাজনৈতিক নিষিদ্ধতা এসছে, এগুলোর বলা যায় জামাত এখন প্রতিশোধ নিতে চাইছে বা প্রতিশোধ নিচ্ছে। সেই প্রতিশোধের মধ্যে আমরা এখনো পর্যন্ত অবস্থান করছি। জামাত ও এনসিপি ভালো করেই জানে যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে এবং মাঠ পর্যায়ে বিএনপি শক্তিশালী। তাই তারা বিএনপির মেয়াদের শুরুতে কোনো আন্দোলনে গিয়ে রাজনৈতিক শক্তি তারা ক্ষয় করতে চায় না। কিন্তু যদি বিএনপি কোনোভাবে সংস্কারপন্থী আওয়ামী লীগকে পুনর্বাসন করে, তবে তো জামাত এনসিপি জোটের জন্য অস্তিত্বের সংকট তৈরি করবে। আর তেমনটা হলে তারা রাজপথে কঠোর আন্দোলনে নামবে, যা দেশকে একটি নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে। তাহলে বাংলাদেশের সামনে এখন পথ কি? অবিনাশ পালিওয়ালের এই বিশ্লেষণ আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যের মুখোমুখি দাঁড় করায়। শেখ হাসিনার প্রত্যাবর্তন এটিকে একটি ঐতিহাসিক সুযোগ হিসেবেও দেখা যেতে পারে। বাংলাদেশ যদি নিজেকে একটি পরিপক্ক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়, তবে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার দিকে হাঁটতে হবে। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে উইনার টেক্স অল বা যে জিতবে সেই সব লুটবে এই সংস্কৃতি চলে আসছে, কিন্তু এটি কোনো চিরন্তন নিয়ম হতে পারে না। দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোকে আজ হোক বা কাল হোক সহনশীলতা ও সমঝোতার রাজনীতিতে আসতেই হবে। আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে ফেলা অবাস্তব এবং টেকসই নয়। তাই দলটিকে নিষিদ্ধ করে বা দূরে ঠেলে দিয়ে সংকটের সমাধান হবে না। বুদ্ধিমানের কাজ হবে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে জাতীয় ক্ষোভের আগুন না বানিয়ে দেশের ক্ষত নিরাময় এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থার শুরুর বিন্দু হিসেবে ব্যবহার করা। এখন সেটি দেখার বিষয়। তারেক রহমান, বিএনপির যে উদারপন্থী অংশটি আছে, ইতিবাচক অংশটি আছে, তাদের সাথে একমত হয়ে
আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ফেরানোর পথ উন্মুক্ত করতে পারেন কিনা। শেখ হাসিনা 6 মাস সময় দিয়েছে, 6 মাস চিন্তা ভাবনা মেকানিজম করার জন্য যথেষ্ট। আমরা সেটাই দেখতে চাই যে বিএনপি আসলে কি করছে। বিএনপি যদি ইতিবাচক ধারায় না থাকে, বিএনপি চরম চরম রাজনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। ইতিমধ্যে বহু পাপ হয়ে গেছে, পাপ আরো বাড়লে বাপকেও ক্ষমা করবে না। আমরা আশা করব, প্রত্যাশা করব যে তারেক রহমানের যে মনোভাব, যে উদারপন্থীদের সাথে একমত হয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবেন, শেখ হাসিনাকে ফেরাবেন। ভারতে গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ বিমস্টেক সম্মেলন শুরুর প্রাক্কালে ভারতের প্রধানমন্ত্রীর পরে যাকে সবথেকে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ভাবা হয়, সেই নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করেছেন, এমন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা বিমস্টেক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য গিয়ে অজিত দোভাল সহ আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির সঙ্গে মিটিং করেছেন, এই খবর ইন্ডিয়া থেকে পাওয়া যাচ্ছে। অজিত দোভালের সঙ্গে খবর সেটা গণমাধ্যমে প্রকাশ হয়েছে, কিন্তু কিছু খবর গণমাধ্যমে প্রকাশ হয়নি। কি কথা হচ্ছে সেখানে? সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ফেরার ঘোষণাকে নিয়ে যখন দেশের মধ্যে একটা উত্তাল অবস্থা, তখন এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। যে খবরটা হয়তো আমরা যারা সাধারণ মানুষ তারা খুব একটা পাচ্ছি না কিংবা রাখছি না। কি আলোচনা হচ্ছে সেখানে? সেই আলোচনায় শেখ হাসিনার ইস্যুটা কি প্রাধান্য পাচ্ছে? শোনা যাচ্ছে বাংলাদেশের যিনি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, প্রধানমন্ত্রী যিনি নিরাপত্তা উপদেষ্টা, তিনি ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী সহ ভারতে গেছেন, সেটাও আরও 3 দিন আগে গেছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। সেখানে অজিত দোভাল ছাড়াও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে মিটিং করছেন। অজিত দোভালের সঙ্গে মিটিংয়ের খবরটা নিশ্চিত করছে বাংলাদেশের গণমাধ্যম ডেইলি সান। ইংরেজি এই অনলাইন পোর্টালে যে খবর প্রকাশিত হয়েছে, যেটা মানে ছাপা কাগজে প্রকাশিত হয়, সেখানে তারা বলছে, শিরোনামটা দেখে নিন, পিএম ডিফেন্স অ্যাডভাইজার AKM শামসুল ইসলাম মিটস ইন্ডিয়ান NSA অজিত দোভাল, এবং তাদের হ্যান্ডশেক করা ছবিও তারা দেখাচ্ছে। বিমস্টেকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 5ম বৈঠকের আগে বুধবার গতকালকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এখানে বলা হচ্ছে যে অজিত দোভাল শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খুবই ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ, যে অজিত দোভালই শামসুল ইসলামের সঙ্গে দেখা করেছেন, নাকি উল্টাটা হয়েছে, শামসুল ইসলামই অজিত দোভালের সঙ্গে দেখা করেছেন, ব্যাপারটা আমরা জানি না। গণমাধ্যম যেভাবে বলছে সেভাবেই আমরা বিশ্বাস করতে চাইছি। নয়াদিল্লিতে ভারতের এই বৈঠক শুরু হবে, অর্থাৎ আজকে বিমস্টেকের আনুষ্ঠানিক যে মানে সম্মেলনের আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে। তার আগে অজিত দোভালের সঙ্গে ব্যক্তিগত মিটিং হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা কিংবা নিরাপত্তা উপদেষ্টার। বিমস্টেক বা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন হলো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি সদস্য রাষ্ট্রের একটি আঞ্চলিক জোট, যেটা আমরা সবাই জানি। এবং এই বিমস্টেক এই অঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার। বিমস্টেকের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের সাংবাদিক সুবীর ভৌমিক কয়েকদিন আগে একটি অনলাইন পোর্টালে, অনলাইন প্ল্যাটফর্মে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা যখন ডিসেম্বরে ফিরবেন এই ঘোষণাটা দিয়েছেন, তখন তিনি খুব ভালো করেই জানেন যে কদিন পরে বিমস্টেকের সম্মেলন, এবং সেখানে ভারত তার বন্ধু রাষ্ট্রগুলোর, ক্ষমতাধর বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে এই ব্যাপারে আলাপ আলোচনাও করতে পারে। মার্কো রুবিও যিনি ভারতে আমেরিকার রাষ্ট্রদূত, তার সঙ্গেও এরই মাঝে অজিত দোভাল এবং জয়শঙ্কর সহ অনেকের শেখ হাসিনা ইস্যুতে কথা হয়েছে, এরকম কথাও ভারতের বিভিন্ন সাংবাদিক বলার চেষ্টা করেন। যাই হোক, ভারতের সাংবাদিক শেখ হাসিনা ইস্যু, আওয়ামী লীগ ইস্যুতে একটু অতিরঞ্জিত কথা তো সবসময়ই বলেন, তবে সুবীর ভৌমিকের বক্তব্যে খুব একটা অতিরঞ্জন মনে হয়নি। অন্যান্য গণমাধ্যম যেমন শেখ হাসিনা সরকারের পতনের পরে অতিরঞ্জিত নানা খবর, রিপাবলিক বাংলার মতো অতিরঞ্জিত অনেক খবর আমরা দেখেছি, এই ক্ষেত্রে তেমনটা মনে হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শেখ হাসিনার ফেরার ঘোষণার পরে বাংলাদেশ সরকার যখন বলছে যে ওয়েলকাম, তাকে ইনসাফ করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে, বিদেশি আইনজীবী নিয়োগের ব্যবস্থা তিনি যদি করতে চান সেটাও সুযোগ দেওয়া হবে, কিন্তু তিনি দেশে এসে আত্মসমর্পণের সুযোগ পাবেন না, তাকে দেশে আসার সাথে সাথে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হবে, এই বক্তব্য। তার মানে হচ্ছে যে সরকারি দল, সরকার, বিরোধী দল সব পক্ষেই শেখ হাসিনার এই ফেরার ঘোষণাটা একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঠিক সেই মুহূর্তে
মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা কিংবা প্রতিরক্ষা উপদেষ্টা তিনি যখন অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং আরও বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে শোনা যাচ্ছে, তখন নিশ্চিত করেই সেখানে অন্যতম প্রধান ইস্যু, নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক যেহেতু, অন্যতম প্রধান ইস্যু হবে শেখ হাসিনা। শেখ হাসিনার ইস্যু যদি হয় তাহলে বাংলাদেশ যে আবেদন ভারতের কাছে বারবার করছে সেই প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়া, সেই ব্যাপারে আলোচনা হলো, নাকি বাংলাদেশের তরফ থেকে জানতে চাওয়া হলো শেখ হাসিনা ডিসেম্বরে যে ফেরার ঘোষণা দিয়েছেন সেটা কতটা অথেন্টিক, কিংবা এই ফেরার ব্যাপারে ভারতের সায় আছে কিনা, ভারত তাকে সহযোগিতা করতে চায় কিনা, ভারত কিভাবে তাকে পাঠাতে চায়। গতকালকেই একটি অনলাইন প্ল্যাটফর্মে বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা তিনি বলেছেন যে হয়তো প্রয়োজন হলে ভারতই শেখ হাসিনাকে বিশেষ বিমান, চার্টার বিমান সরবরাহ করবে, যে বিমানে শেখ হাসিনা বাংলাদেশে ল্যান্ড করবেন। অনেক আলোচনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এই অনেক আলোচনার মধ্যে অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের এই বৈঠকটা খুবই 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 গুরুত্বপূর্ণ। যে বৈঠকের কোনো তথ্য এখন পর্যন্ত বাইরে আসেনি, গণমাধ্যম কোনো তথ্য দিচ্ছে না, বিভিন্ন অসমর্থিত সূত্র অনেক তথ্য দিচ্ছে, যে তথ্যগুলো নিয়ে একদমই আমরা আলোচনা করতে চাই না, কারণ সেই তথ্যগুলোর কোনো অথেন্টিক সোর্স আমাদের জানা নেই। এই যে বিজয় দিবসকে সামনে রেখেই শেখ হাসিনা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, হয়তো বিজয় দিবসের একদিন আগে বা বিজয় দিবসের দিনেই হয়তো তিনি দেশের মাটিতে পা রাখতে চান, সেগুলি এখনই কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু যেটা হয়েছে যে একজন মানুষ যিনি জানেন যে দেশে গেলে পরে তার দুটোই হতে পারে, তিনি কারাগারে তার উপর নিপীড়ন নির্যাতন হতে পারে, খুব দ্রুত তার যে সাজা হয়েছে সেই দ্রুত সেই সাজা কার্যকর করা হতে পারে। তার কারণ শেখ হাসিনার ক্ষেত্রে তার বিরুদ্ধে একটা প্রতিহিংসার বিষয়ও আছে, কারণ তিনি প্রথম নেত্রী এবং রাষ্ট্রপ্রধান যিনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, শুধু নয় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, পাকিস্তানের হয়ে লড়াই করেছিল, তাদের তিনি সাজা দিয়েছেন এবং বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ফলে সেই যে শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, তারা শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মুখিয়ে আছে এবং সেটা একটা প্রতিহিংসা, এ নিয়ে তো কোনো দ্বিতীয় শব্দ কিছু আসছে না। তো এই যে এত বড় একটা ঝুঁকি নিয়েও তিনি যে ঘোষণা করেছেন যে তিনি দেশে ফিরবেন, এবং এই যে বিষয়টি, এইটা নিয়ে এখন বহু মানুষ তাকে নিয়ে, যাদের খুব বেশি কৌতূহল আগেও হয়তো ছিল না, এখন সকলেই খুব কৌতূহলী হয়ে উঠেছেন। এবং এটা শুধু বাংলাদেশ নয়, ভারতেও কিন্তু মানুষের মধ্যে এখন একটা তুমুল কৌতূহল আছে যে এইরকম একটা কঠোর সাজা মাথায় নিয়ে একজন ব্যক্তি, একজন নেত্রী, তিনি তার দেশে ফিরে যেতে চান। আমাকে তিনি যে সাক্ষাৎকার জুন মাসে, অর্থাৎ এবছর জুন মাসের গোড়াতে যে সাক্ষাৎকার দ্য ওয়ালকে তিনি দিয়েছেন, আমারই সৌভাগ্য হয়েছে সেই সাক্ষাৎকার নেওয়ার। তখন আমি তাকে এই প্রশ্নটি করেছিলাম যে আপনি দেশে কেন ফিরছেন এইভাবে ঝুঁকি নিয়ে। উনি দুটি কথা বলেছিলেন, যে এক হচ্ছে যে মৃত্যু ওনাকে প্রায় দুয়ারে এসে ফিরে গেছে, ফলে মৃত্যু ভয় ওনার নেই। উনি বলছেন যে আমার উপরে 20-22 বার আক্রমণ হয়েছে, আর গ্রেনেড হামলা যা ছিল তাতে বেঁচে ফেরার কথা ছিল না, কিন্তু আমি বেঁচে গিয়েছি। আর 5 আগস্ট 2024 সেটাও একই রকম ঘটনা, একেবারে মিনিট 15-20 বিলম্ব হলে পরে তার কি পরিণতি হতো ভাবতেই গা শিউরে ওঠে। ফলে তিনি বলছেন যে আমি এগুলো নিয়ে ভাবিত নই। আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন আমাকে, যে আমি শুধু আমার দলের জন্য ফিরতে চাই এটা নয়, আমি আমার দেশের জন্যও ফিরতে চাই। তিনি বলছেন যে আমার দেশটা বদলে যাচ্ছে, দেশটা বিপন্ন, ফলে আমি বাকি যে কত বছর বাঁচবো আমি চেষ্টা করব আমার দেশটাকে রক্ষা করার। শেখ হাসিনার এই যে কথাবার্তাগুলি, এরপর শেখ হাসিনাকে নিয়ে কৌতূহল অনেক তুঙ্গে। অনেকে আমার কাছে জানতে চান যে শেখ হাসিনা কেমন আছেন। আমার পক্ষে জানার কোনো উপায় নেই। আমরা জানি তিনি দিল্লিতে আছেন, দিল্লিতেই আছেন কিনা আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না, কারণ তার অবস্থানটা অত্যন্ত গোপন রাখা হয়েছে তার নিরাপত্তার স্বার্থে। তার কারণ ভারতেও তার বিরুদ্ধে তার দেশের শত্রুরা ষড়যন্ত্র করতে পারে। ফলে ভারত সরকার কোনো ঝুঁকি নেয়নি, কখনো শেখ হাসিনার বাসস্থানের কথা কখনো ভারত সরকার ঘোষণা করেনি। কিন্তু সম্প্রতি দফায় দফায় এর আগেও অনেকে গিয়েছেন। আবার এই যে উনি ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসে ফিরবেন, এই ঘোষণার পর কয়েকজন ওনার সঙ্গে দেখা করেছেন। গত পরশুদিন সেই সাক্ষাৎকার হয়েছে এবং সেদিনই দ্য ওয়ালে আমি সেই খবরটিও প্রকাশ করেছিলাম যে কারা কারা যাচ্ছেন তার সঙ্গে দেখা করতে। অনেকে ইতিমধ্যে দেখা করেছেন, প্রথম সারির নেতা নেত্রীরা, অ্যাভেলেবল নেতা নেত্রীরা প্রায় সকলেই দেখা করেছেন। যেটা অনেকে বুঝতে চাইছিলেন যে এরকম একটা ঝুঁকিপূর্ণ ঘোষণার পর তিনি মানসিকভাবে কিভাবে আছেন বা তার শরীর ভেঙে পড়েছে কিনা। আমি কথা বলেছি, একজন দুজন নয়, বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকেই বলেছেন তিনি খুব সুস্থ আছেন এবং মানসিকভাবে তার মধ্যে, তার কথাবার্তা, চলন বলনের মধ্যে একেবারে তিনি প্রধানমন্ত্রী এবং দলের নেত্রী হিসেবে যেভাবে প্রত্যেকের সঙ্গে কথা বলতেন ঠিক তাই আছেন। এবং এই যে এত বড় একটা সিদ্ধান্ত তিনি কার্যকর করতে যাচ্ছেন, তিনি যেটা বলেছেন সবাইকে যে কেন এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তিনি কিন্তু তাদেরকে এই আলোচনায়, অর্থাৎ পরশু দিনের আলোচনাতে, তার মানে রবিবারের আলোচনাতে, তিনি কিন্তু বারে বারে দুটি কথাই বলেছেন যে আমরা শুধু আমাদের দলের জন্য ফিরছি না, আমাদের দলকে রক্ষা করার জন্য ফিরছি না, আমরা ফিরছি, আমরা আমাদের দল দেশকে পুনরুদ্ধার করব। দেশটা বেহাত হয়ে গেছে,
এই কথাটি উনি বলেছেন যে দেশ বেহাত হয়ে গেছে, দেশকে পুনর্নির্মাণ করতে হবে, পুনর্গঠন করতে হবে। আমাকে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তার আগের যে দুটি প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনের প্রথম প্রত্যাবর্তন ছিল হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্গঠন করা, আওয়ামী লীগকে আবার নতুন করে তুলে ধরা। 2007-এ তিনি গিয়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে। এবারে তিনি যাচ্ছেন রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রীয় কর্তব্য সাধনের জন্য। উনি কিন্তু আওয়ামী লীগের কথাটা বলছেন না, উনি বলছেন এবারে আমি ফিরছি টু সেভ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে আমি রক্ষা করতে চাই। এটা আমি মনে করেছি যে এটা আমার কর্তব্য, তার কারণ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। ফলে আমার বাবা দেশ স্বাধীন করার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। আমি সেই দেশকে রক্ষা করার জন্যে আমার ভূমিকা পালন করতে চাই, এবং এই কাজে তিনি দলের সবাইকে বলেছেন, কিন্তু কোনো তিনি হুইপ জারি করেননি। কিন্তু এটা সবাই জানে যে শেখ হাসিনা যখন দেশে ফিরবেন, তখন যারা ফিরবে চান না বা ফিরতে চান না বা দ্বিধান্বিত, তাদের কিন্তু আবার এটাও মাথায় রাখতে হয় যে তাহলে তাদের রাজনীতিটাও শেষ হয়ে যাবে। ফলে শেখ হাসিনা যখন ফিরবেন, তখন দেশের বাইরে যে নেতারা আছেন সকলেই তার সঙ্গী হবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেমন আছেন শেখ হাসিনা, যে কথা আপনাদের বলছিলাম, যে আমার পক্ষে তো তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়নি, কিন্তু যারা সাক্ষাৎ করেছেন তারা কিন্তু বলছেন যে তারা এইটা ভাবেননি যে নেত্রী এতটা মানসিক বল তার, এবং তিনি প্রত্যেকের মধ্যে এই সাহসটা জুগিয়ে দিয়েছেন যে ঝুঁকি আমাদের নিতেই হবে, কারণ এটা দেশের প্রশ্ন। আমি আবারও বলি, আমাকে দুজন নেতা বলেছেন যে উনি বারে বারে এই কথাটা বলছিলেন, দল ব্যাপারটা তো আছেই, কিন্তু উনি বারে বারে বলছেন আমি দেশের জন্য ফিরতে চাই, তোমাদেরকে দেশের জন্য ফিরতে হবে, নিজেদেরকে প্রস্তুত করো, আমাদের ফিরতে হবে, যা পরিস্থিতি আসে আমরা মোকাবিলা করব। কারণ তিনি বলেছেন যে আমি ফিরছি জনগণের ভরসায়। আমি বিশ্বাস করি যে মানুষ এতদিনে তাদের ভুল বুঝতে পেরেছে, ফলে তারা আমাকে গ্রহণ করবে, আমার দলকে গ্রহণ করবে। ফলে কোনো অনাচার অবিচার এটা করাটা খুব সহজ হবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।